বিগত বছরগুলোতে আমি আমার দুই মেয়ের সাথেই রোজা পালন করেছি, কিন্তু আজকে আমি বড় একা। দুই মেয়েকে ছাড়া একা একা ইফতার করতে আমার আর ভালো লাগে না। মেয়ে দুটোর কথা খুব মনে পড়ছে। আমি বরং কালকেই আমার বড় মেয়ের বাড়িতে যাব। দু একদিন ওর বাড়িতে থেকে আসব, তাহলে একসাথে বসে মেয়ের সাথে ইফতার করতে পারবো। আসলে সুহানা বেগমের স্বামী অনেক বছর আগেই মারা যায়। তবে তার দুটো মেয়ে আছে, নেহা এবং চাঁদনি। তার বড় মেয়ে নেহা খুবই অহংকারী প্রকৃতি ছিল। তার উপর নেহার বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়, তাই বিয়ের পর নেহা তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেই চায় না। অন্যদিকে চাঁদনির এক গরিব বাড়িতে বিয়ে হয়। দুই মেয়ের বিয়ের পর সুহানা বেগম একবারও তাদের বাড়িতে যায়নি, কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সুহানা বেগম তার বড় মেয়ে নেহা শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায়। আরে মা, তুমি এই সময় হঠাৎ করে চলে এলে? এই রোজার সময় আমার শ্বশুরবাড়িতে এলে কেন? তুমি তো একবার আমাকে কল করতে পারতে। উফ, তুমিও না সত্যি। আমার ফোনে রিচার্জ ছিল না রে মা, তাই তোকে ফোন করতে পারিনি। এই রমজান মাসে একা একা ইফতার করতে আমার একদমই ভালো লাগছিল না। তোদের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম দুদিন তোর বাড়ি থেকে ঘুরে যাই। আচ্ছা, তাই নাকি? আমার বাড়িতে না এসে তুমি তো তোমার আদুরে মেয়ের বাড়িতে যেতে পারতে। ওহো, ওর তো আবার গরিব বাড়িতে বিয়ে হয়েছে। ওখানে গেলে রোজার সময় ইফতারে শুকনো খেজুর ছাড়া আর কিছুই পাবে না তুমি। যাক, এখনো বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। তুমি রোজা করছো তো? যাও, স্টোর রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। এই শুনে সুহানা বেগম মন খারাপ করে স্টোর রুমে চলে যায়। কিন্তু সেই স্টোর রুম অনেক দিন ধরে বন্ধ থাকায় সেখানে ধুলো, ময়লা, নোংরা পড়ে থাকে। কিন্তু তার কিছু করার থাকে না, সে একা একা স্টোর রুমে বসে থাকে। অন্যদিকে নেহা মনে মনে ভাবে, মায়ের উপর ভীষণ রাগ হচ্ছে। আমার বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে বলে ভালো ভালো ইফতার খাওয়ার আশায় এখানে চলে এসেছে, তার উপর আবার কোনো উপহারও আনেনি। রোজার মাসে প্রথমবার মেয়ের বাড়িতে আসলে ফলমূল, বিরিয়ানি, মিষ্টি সবই আনতে হয়। মা হয়তো সেটা জানি না, আমার কপালেও একটা গরিব মা জুটেছে। আমার বড়লোক শ্বশুরবাড়িতে মায়ের জন্য মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর নেহার শাশুড়ি মা নার্গিস বেগম ঘুম থেকে উঠে বলে, বৌমা, বাথরুমের মধ্যে অনেক দিন ধরে জামা কাপড় পরে আছে, ওগুলো আজকে কেচে মেলে দিতে হবে। তুমি জামা কাপড়গুলো কাচতে শুরু করো, আমি একটু পরে গিয়েই তোমাকে হেল্প করছি, কারণ তুমি অত জামা কাপড় একা একা কাচতে পারবে না। শাশুড়ি মায়ের কথা শুনে নেহার মাথায় তখনই একটা শয়তানি বুদ্ধি খেলে ওঠে। আরে না না, আপনাকে কিছু করতে হবে না। আপনি রোজা করছেন, জামা কাপড় কাচতে গেলে আপনার কষ্ট হবে। তাছাড়া আপনার তো বয়স হয়েছে, এই বয়সে আমি আপনাকে দিয়ে বাড়ির কাজ করাতে পারি। আমি সব জামা কাপড় কেচে দিচ্ছি। এই শুনে নেহার শাশুড়ি মা খুবই খুশি হয়। কিন্তু নেহা তখন তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি জানো আমার শাশুড়ি মার ননদ খুব শয়তান। ওরা ইচ্ছা করে এই রমজান মাসে আমাকে দিয়ে সারা মাস কাজ করাবে বলে বাড়ির কাজের মেয়েদের ছুটি দিয়ে দিয়েছে। বলল ওরা নাকি রোজার সময় নিজেদের বাড়িতে থাকে। তুমি তো জানো রোজা রেখে বাড়ির কাজ করতে গিয়ে আমার কত কষ্ট হয়। এখন আমাকে এক গাদা জামা কাপড় কাচতে বলেছে। আমিও তো জামা কাপড় কিভাবে কাচবো বলো তো? নিজের শাশুড়ি মা ননদের নামে এরকম বলতে নেই রে মা। ওনারা নিশ্চয়ই কিছু ভালো বুঝেই বাড়ির কাজের মেয়েদের ছুটি দিয়েছেন। তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস, তাই তোকে তো সবার খেয়াল রাখতেই হবে। তুই চিন্তা করিস না, আমি এখন সব জামা কাপড়গুলো কেচে দেব। চল, জামা কাপড়গুলো কোথায় আছে আমাকে নিয়ে চল। এই শুনে নেহা খুবই খুশি হয়। সে তখনই তার মাকে বাথরুমে নিয়ে যায়। বাথরুমে গিয়ে সুহানা বেগম দেখে সেখানে জামা কাপড়ের পাহাড় জমানো আছে। তবুও সে কিছু না বলে একা একা জামা কাপড়গুলো কাচতে শুরু করে। এভাবেই সেই পাহাড় সমান জামা কাপড় কাচতে কাচতে প্রায় দুপুর হয়ে আসে। মা, তোমার জামা কাপড় কাচা হয়ে গেছে? দেখো না, আমাকে না এখন আবার ইফতারের আয়োজন করতে হবে। আজকে আমার শাশুড়ি মা আমাকে অনেক কিছু রান্না করতে বলেছে।
নানান রকম ফলমূল কাটতে হবে, 4-5 রকমের জুস বানাতে হবে, ডেজার্ট বানাতে হবে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পনির পকোড়া, চিকেন পকোড়া, আলুর পকোড়া, পেঁয়াজের পকোড়া, আরো কত কিছু। কিন্তু আমার কেমন যেন মাথাটা ঘুরছে। মনে হয় তুই রোজা করে দুর্বল হয়ে গেছিস। চিন্তা করিস না মা, আজকে আমি তোর হয়ে সব রান্না করে দেব, কিন্তু তুই শুধু আমাকে একটু সাহায্য করিস তাহলেই হবে। এই শুনে নেহা খুবই খুশি হয়। সে তখনই তার মাকে রান্নাঘরে দিয়ে আসে, কিন্তু নেহা তারপর একবারও তার মাকে সাহায্য করার জন্য রান্নাঘরে যায় না। নেহার মা একা একা ইফতারির সমস্ত আয়োজন করে। অন্যদিকে নেহা ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাটে। সন্ধ্যাবেলা নেহার মা খাবারগুলো একে একে টেবিলে সাজিয়ে দেয়। এমন সময় নেহার শ্বশুরবাড়ির লোকেরা তাকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। আরে বৌমা, তোমার মা কখন এসেছে? তুমি আমাদের একবারও বললে না তো। দিদি, কেমন আছেন আপনি? আপনি এই খাবারগুলো রান্নাঘর থেকে আনতে গেলেন কেন? কি গো বৌমা, তুমি কি তোমার মাকে দিয়ে সব রান্না বান্না করিয়েছো? আরে না না, আমার কি মাথা খারাপ নাকি? আমি আমার মাকে দিয়ে রান্না বান্না করাবো কেন? এখানে যা যা খাবার আছে সব আমি রান্না করেছি। আজকে তো আমি আপনাদের জন্য স্পেশাল ভাবে ইফতারের ব্যবস্থা করলাম। আর তাছাড়া আমার মা অতটাও স্পেশাল নয়, তাই আর আপনাদের সঙ্গে দেখা করায়নি। এ আবার কেমন কথা বৌমা? এরকম বলতে নেই। তোমার মা আমাদের বাড়ির অতিথি। দিদি আসুন, আপনি আমার পাশে বসে পড়ুন। আজকে মেয়ের সাথে আর আমাদের সাথে বসে ইফতার করুন। বৌমা, সবার প্লেটে খাবার পরিবেশন করো। এই শুনে নেহা একে একে সবার প্লেটে ভালো ভালো খাবারগুলো পরিবেশন করলেও সে তার মায়ের প্লেটে 2টো খেজুর এবং 1 মুঠো ছোলা পরিবেশন করে, যা দেখে সবাই খুবই অবাক হয়। আর সুহানা বেগমেরও খুব মন খারাপ করে। এ কি বৌমা, তুমি তোমার মায়ের প্লেটে 2টো খেজুর আর ছোলা দিয়েছো কেন? অন্যান্য খাবারগুলো দিচ্ছ না কেন? আসলে কি বলুন তো, আমার মা তো খুব গরিব, তাই আমার মায়ের বড়লোকিদের মতো এসব খাবার খাওয়ার অভ্যাস নেই। না মানে, ইফতারে এরকম রিচ খাবার খেলে আমার মায়ের খুব পেট খারাপ করবে। আমি তো ছোটবেলা থেকে আমার মাকে দেখে আসছি ইফতারে এরকম খেজুর আর ছোলা খেতে। বিয়ের আগেও তো মা আমাদের শুধু খেজুর আর ছোলাই খাইয়েছে। কি মা, তাই তো? তুমি কি এই ভালো ভালো খাবারগুলো খাবে? না রে মা, আমি শুধু খেজুর আর ছোলাই খাবো, অন্য কিছু খাবো না। এই তো আজান শুরু হয়ে গেল, আপনারা দয়া করে এবার ইফতার করুন। যেহেতু ইফতারের সময় শুরু হয়ে যায়, তাই কেউ আর কোনো কথা বলতে পারে না। সুহানা বেগম চোখে জল নিয়ে কোনো রকমে খেজুর এবং ছোলা খেয়ে নেয়, কিন্তু ইফতার খাওয়া হয়ে গেলে সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। নেহা শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার সময় সুহানা বেগম নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বার করে। এই নে মা, আমি তোর জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। আমি তোকে এটা দিতেই ভুলে গেছি। উপহারটা ভালো লাগলে ব্যবহার করিস। রোজা উপলক্ষে আমার তরফ থেকে তোকে এটা উপহার দিলাম। তোমার উপহারের আমার তো কোনো প্রয়োজন ছিল না মা। তুমি দেখছো আমার কত বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে, আর আমি এখানে কত হ্যাপি আছি। এখানে আমার কোনো কিছুরই অভাব নেই। ঠিক আছে, আমি বরং তোমার এই উপহারটা আমাদের ড্রাইভারকে দিয়ে দিচ্ছি। ওকে এমনিতেও ঈদ উপলক্ষে এখনো কিছু দেয়া হয়নি। এই বলে নেহা তাদের বাড়ির ড্রাইভারকে মায়ের দেওয়া উপহারটা দিয়ে দেয়, যা দেখে সোহানা বেগম চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে চাঁদনি অর্থাৎ তার ছোট মেয়ের সঙ্গে দেখা হয়। আরে মা, তুমি এখানে? তোমাকে আমি ফোন করে কতবার আমার বাড়িতে ডাকলাম, বললাম এই রমজান মাসে তুমি আমাদের বাড়িতেই থাকো, অন্তত 2-1 দিন আমাদের সঙ্গে ইফতার করো, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। আজকে আমি তোমাকে ছাড়বো না, তুমি এখন আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে। সুহানা বেগম কিছুতেই ছোট মেয়ের বাড়িতে যেতে চায় না, কারণ চাঁদনির খুবই গরিব পরিবারে বিয়ে হয়, তাই সে মেয়ের গরিব শ্বশুর বাড়িতে গিয়ে বোঝা হয়ে থাকতে চায় না, কিংবা কখনোই মেয়ের শ্বশুরবাড়ির উপর চাপ সৃষ্টি করতে চায় না। আর যেহেতু তার কাছে সেই সময় উপহার কেনার মতো কোনো টাকা না থাকায় সে তার মেয়েকে বলে, আমি এখন তোর বাড়িতে যেতে পারবো না রে মা, কারণ এই রমজান মাসে খালি হাতে মেয়ের বাড়িতে যাওয়া যায় না।
আমি যা টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে তোর বড়লোক দিদিকে উপহার দিয়ে এসেছি। আমি বরং পরের বছর রমজান মাসে তোর বাড়িতে যাব। তুই জোর করিস না। খালি হাতে তোর শ্বশুর বাড়িতে গেলে তোর শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ ভাববে। না গো মা, আমার ফ্যামিলির লোকজন খুবই ভালো। ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মন খুব ভালো। তুমি রমজান মাসে আমাদের বাড়িতে গেলে আমার পরিবারের সবাই খুব খুশি হবে। তুমি চলো, আমি কোনো কথা শুনবো না। এভাবে চাঁদনি জোর করে তার মাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। চাঁদনির মাকে দেখে চাঁদনির শ্বশুর বাড়ির লোকেরাও খুবই খুশি হয়। সেদিন রাত্রিবেলাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। ভোরবেলা অর্থাৎ সেহরির সময় চাঁদনি সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। মা প্রথমবার আমাদের বাড়িতে সেহরি খাবে। রাত্রিবেলা রুটি তরকারি আছে, সেগুলো না হয় আমরা খেয়ে নেব, কিন্তু মায়ের জন্য তো ভালো কিছু রান্না করতেই হবে। আমি বরং মায়ের জন্য একটু চিকেন পোলাও রান্না করে দিই, মা খুব খুশি হবে। এই ভেবে চাঁদনি তার মাকে গরম গরম চিকেন পোলাও রান্না করে সেহরিতে খেতে দেয়। ইফতারের সময়ও চাঁদনি এবং তার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের যথাসাধ্য ভালো ভালো খাবারের আয়োজন করে, যাতে তারা সুহানা বেগমকে ভালো মতো আতিথেয়তা করতে পারে। কিন্তু তখনই সুহানা বেগমের চোখে জল চলে আসে, আর সে কাঁদতে কাঁদতে তার মেয়েকে সব ঘটনা বলে। তুমি কষ্ট পেও না মা, তুমি তো জানো দিদি বরাবরই একটু ওরকম। চলো আমরা সবাই মিলে উপরওয়ালার কাছে দোয়া করি, যাতে পবিত্র রমজান মাসে দিদির মন থেকে সমস্ত অহংকার মুছে যায়, আর উপরওয়ালা দিদির সমস্ত পাপ সমস্ত ভুল ক্ষমা করে দেয়। তবে হ্যাঁ, তুমি কিন্তু ঈদ কাটিয়ে তারপরেই এখান থেকে যাবে। রমজান মাসে তোমাকে একা একা বাড়িতে থাকতে হবে না। তুমি আমাদের সঙ্গে এখানে থাকলে আমরাও খুব খুশি হব, আর তোমারও খুব ভালো লাগবে। আমি উপরওয়ালার কাছে দোয়া করি যেন আমার বড় মেয়েটাও তোর মতো ভালো মানুষ হয়ে উঠতে পারে। ওর বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওর মন তোর মতো এত বড় নয়। অন্যদিকে নেহা পরের দিন জানতে পারে সে যে তাদের বাড়ির ড্রাইভারকে তার মায়ের দেওয়া উপহারটা দেয়, সেই প্যাকেটের মধ্যে দুটো সোনার বালা থাকে। থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে রোজা উপলক্ষে এত দামি উপহার দেওয়ার জন্য। আমি তো ভাবতেও পারিনি এখন সোনার দাম এত বেশি, তবুও আপনি আমাকে সোনার বালা উপহার দিলেন। আমি আমার বউকে বালা দুটো পরিয়ে দিয়েছি। ড্রাইভারের মুখে এমন কথা শুনে নেহা কি বলবে বুঝে উঠতে পারে না। সে অনেক চেষ্টা করেও ড্রাইভারের কাছ থেকে উপহারটা ফেরত নিতে পারে না। তবে সে মনে মনে খুবই অনুশোচনা করে। এমনকি তার শ্বশুরবাড়ির লোকেরাও নেহার সঙ্গে এখন আর ভালো ব্যবহার করতে চায় না, কারণ নেহার আসল রূপ এখন সবাই জেনে যায়। তাই নেহা নিজের কৃতকর্মের জন্য উপরওয়ালার কাছে শুধুই ক্ষমা চাইতে থাকে। সে লজ্জায় মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর কথাও ভাবতে পারে না। ম্যাডাম, আমরা এই বাচ্চা দুটোকে স্কুলে ভর্তি করতে এসেছি। এটা আমার নাতি আর এটা আমার নাতনি হয়। এর নাম হলো তিতলি আর এর নাম হলো পল্টু। আর এনারা বাচ্চার বাবা মা, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আমরা এদের বাবা মা। দয়া করে এদের দুজনকে আপনার স্কুলে ভর্তি করে নিন। আরে ঠিক আছে, এভাবে বলার কিছু নেই। দিন বাচ্চাদের ডকুমেন্টসগুলো দিন তো, আর আপনারা আগে বসুন এখানে। ম্যাডাম, এদের তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্ট ছাড়া কি এদের ভর্তি নেওয়া যাবে না? ডকুমেন্টস নেই মানে? ডকুমেন্ট থাকবে না কেন? আপনারা এর বাবা মা হয়ে এত বছর ধরে করলেন কি কোনো ডকুমেন্ট নেই? যে কোনো একটা তো ডকুমেন্ট দিতেই হবে, তা না হলে আমি ভর্তি নেব কিভাবে? ম্যাডাম, এমন করবেন না ম্যাডাম। আসলে এই বাচ্চা দুটো আমার নিজের বাচ্চা নয়। আমরা এই বাচ্চা দুটোকে দত্তক নিয়েছিলাম। ও ঠিক আছে, দত্তক নিয়েছিলেন, তাহলে দত্তক নেওয়ার ডকুমেন্টগুলো দেখান। সেটা আছে নাকি তাও নেই? না ম্যাডাম, নেই। হ্যাঁ, আমি আগেই বুঝেছি। আপনারা আর কত মিথ্যা কথা বলবেন? আপনারা নিশ্চয়ই বাচ্চা দুটোকে চুরি করেছেন কি, তাই তো? বাচ্চাদের দত্তক নিলেন কিভাবে? কোথা থেকে দত্তক নিলেন? এর অরিজিনাল বাবা মা কোথায়? না, এভাবে হবে না। পুলিশকে একটা ফোন করি। না না ম্যাডাম, পুলিশকে ডাকবেন না, দয়া করে পুলিশকে ডাকবেন না ম্যাডাম। পুলিশকে ডাকলে সব শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? সত্যি করে বলুন, কি শেষ হয়ে যাবে? আপনারা এই বাচ্চা দুটোকে কোথা থেকে নিয়ে এসেছেন? কে এই বাচ্চা দুটো আপনাদের? বলুন বলুন বলছি। না বললে আমি কিন্তু এখনই পুলিশকে ফোন করব। লাবণী এবং তার পরিবার ভয় পেয়ে যায়। না না ম্যাডাম, আমি সব বলছি। আমি বলছি, আপনি দয়া করে পুলিশকে ডাকবেন না। আমি সব বলছি, আজ থেকে 4 বছর আগের কথা।
লাবণী তার বর রাকেশ এবং শাশুড়ি মা মধুমিতা দেবীর সঙ্গে বাস করত। লাবণী এবং রাকেশের 10 বছরের বৈবাহিক জীবন ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা সন্তানের সুখ লাভ করতে পারেনি। তাই তাদের পরিবারে কোনো রকমের দুঃখ কষ্ট না থাকলেও বাচ্চা না থাকার একটা আফসোস সবসময় তাদের মধ্যে থেকেই যেত। লাবণী সবসময় উপরওয়ালার কাছে কান্নাকাটি করত। সে নানা রকমের মানত করত, গরিবদের টাকা পয়সা দান করত, ভিখারিদের অন্ন বস্ত্র দান করত, কিন্তু তবুও উপরওয়ালা তার মনের ইচ্ছা পূরণ করত না। একদিন লাবণীকে তার শাশুড়ি মা বলে, বৌমা, কি করছো? কখন থেকে ডাকছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ না? এ কি, তুমি আবার কান্নাকাটি শুরু করেছো? আর কি করব মা, আমার মতো অপয়ার কপালে দুঃখ কষ্ট কান্নাকাটি ছাড়া আর কি বা আছে বলুন? মাঝে মধ্যে তো মনে হয় নিজেকে শেষ করে ফেলি। আমি আপনার আর আপনার ছেলের স্বপ্ন পূরণ করতে পারলাম না। না বৌমা, তুমি একদম আজে বাজে কথা বলবে না। আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো বলে এলাম। আমার এক দূর সম্পর্কের দিদি একটা সাধু বাবার সন্ধান দিয়েছে। ওই সাধু বাবার কাছে গেলে উনি আমাদের নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। কিন্তু মা, আমার যে এইসবে বিশ্বাস হয় না। কেউ কি কখনো উপরওয়ালার উপরে যেতে পারে? তা যেতে পারে না, কিন্তু একবার ট্রাই করতে অসুবিধা কি? এত কিছু তো করে দেখলাম, কত ডাক্তার দেখালাম, কিছুই তো হলো না। একবার শেষবারের মতো শেষ চেষ্টা করেই দেখি। লাবণী তার শাশুড়ি মায়ের কথা শুনে সাধু বাবার কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা পরের দিনই এক সাধু বাবার কাছে যায়। সাধু বাবা লাবণীর হাত দেখার পর বলে, তোমার জীবনে নিশ্চয়ই সুখ আসবে। উপরওয়ালা খুব তাড়াতাড়ি তোমার মনের ইচ্ছা পূরণ করবে, কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে। একদিন না একদিন উপরওয়ালা নিশ্চয়ই তোমাদের দিকে তাকাবে। কিন্তু কবে বাবা? বিয়ে তো 10 বছর হয়ে গেল, আর কবে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে? সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না, কারোর বলার ক্ষমতা নেই। তোমাদের কাছে একটাই উপায় আছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই নয়। সাধু বাবার কথা শুনে মধুমিতা দেবীর খুব রাগ হয় এবং সে আর বেশি কিছু না বলে সেখান থেকে লাবণীকে নিয়ে চলে আসে। দূর, ওই সাধু বাবাটা ভালো নয়, কিছু বলতেই পারলো না। কোনো মাদুলি দিল না, কোনো তাবিজ দিল না, কিচ্ছু না। শুধু বলল উপরওয়ালার কাছে প্রার্থনা করতে। প্রার্থনা তো আমরা 10 বছর ধরেই করছি। আমি তো আগেই বললাম, এসব করে কোনো কাজ হবে না। না না, আমি এখানেই থেমে যাব না। আমি অন্য কোনো ভালো সাধু বাবার খোঁজ করছি, দাঁড়াও। আমাকে তুমি কিছুদিন সময় দাও। মধুমিতা দেবী ভালো সাধু বাবার খোঁজ করতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই তারা গোলাপসা বাবা নামে একটি সাধু বাবার সন্ধান পায়। তাদের বাড়ি থেকে অনেক দূরে শরৎনগর গ্রামে গোলাপসা বাবা থাকতো। লাবণীকে নিয়ে মধুমিতা দেবী সেখানে পৌঁছে যায়। গোলাপসা বাবা সবকিছু শোনার পর বলে, বুঝলাম, সবই বুঝলাম। খুব তাড়াতাড়ি তোমার গর্ভে সন্তান আসবে, তবে তার আগে তোমাকে আমার কথা মেনে চলতে হবে। কি কথা মেনে চলতে হবে? কি করতে হবে আমাকে? বলবো, সবই বলবো। এত তাড়া কিসের? আমার কাছে এসে তাড়াহুড়ো করলে চলবে না, আর আমি যা বলবো একবারই বলবো। আমার কথা শুনে কাজ করতে পারলে তবেই তুমি মা হতে পারবে, না হলে নয়। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে? না, এখন নয়, এখন তোমরা সাইডে বসো। আমার সময় হলে আমি তোমাদের ডেকে নেব। এই বলে সাধু বাবা লাবণী এবং তার শাশুড়ি মাকে সাইডে গিয়ে বসতে বলে। এরই মধ্যে সাধু বাবা তার শিষ্য ঝুমঝুমকে সেখানে ডাকে। সাধু বাবা ঝুমঝুমের সঙ্গে কিছু একটা বিষয়ে আলোচনা করে। ঝুমঝুম লাবণীর কাছে এসে বলে, সাধু বাবা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, চলো এবার আমার সঙ্গে চলো। হ্যাঁ, যাচ্ছি। চলো চলো বৌমা, ওঠো। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমি যেতে বলিনি, শুধুমাত্র আপনার বৌমাকে আমার সঙ্গে যেতে হবে। আপনি এখানেই অপেক্ষা করুন, যতক্ষণ না আপনাকে ডাকা হবে আপনি এখানেই বসে থাকবেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বৌমা, যাও, ওনার সঙ্গে যাও। যাও, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। যাও, আমি আছি তো। ঝুমঝুম লাবণীকে নিয়ে চলে যায়। সে লাবণীকে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়। লাবণী ভয়ে ভয়ে বলে, এ কি, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এই ঘরটা এত অন্ধকার কেন? আর এখানে আমার কাজ কি? তোমার কাজ কি তুমি সেটা একটু পরেই জানতে পারবে। একটু পরেই এখানে সাধু বাবা আসবেন, আর তুমি যদি সাধু বাবার সব কথা মানতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তুমি মা হতে পারবে। তুমি বসো, আমি আসছি। এই বলে ঝুমঝুম সেখান থেকে চলে যায়। আসলে সাধু বাবা ঝুমঝুমকে বলেছিল লাবণীকে 4 নম্বর রুমে বসাতে,
কিন্তু ঝুমঝুম ভুল করে লাবণীকে রুম নাম্বার 5-এ বসিয়ে দিয়েছিল। লাবণী সেই ঘরে একা একা বসেছিল। কিছুক্ষণ পর লাবণী দুটো বাচ্চার কান্নার আওয়াজ পায়। সে খুব ভয় পেয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কে কে আছে এখানে? বাচ্চাগুলো কাঁদছে কোথা থেকে? লাবণী খোঁজাখুঁজি করার পর টেবিলের নিচে দুটো বাচ্চাকে দেখতে পায়। সেখানে ছিল 5 বছরের ছেলে পল্টু এবং 3 বছরের মেয়ে তিতলি। লাবণী তাদেরকে দেখে অবাক হয়ে বলে, তোমরা কি করছো এখানে? তোমরা কাঁদছো কেন? তোমাদের বাবা মা কোথায়? বলো, তোমাদের কোনো ভয় নেই, বলো আমাকে। পল্টু বয়সে বড় হওয়ায় সে অল্প অল্প গুছিয়ে কথা বলতে পারত, কিন্তু তিতলি ছোট হওয়ায় সে ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারত না। আমাদেরকে বাঁচাও আন্টি, এই সাধু বাবা আমাকে আর আমার বোনকে চুরি করে নিয়ে চলে এসেছে। আমাদেরকে আমার মা বাবার থেকে আলাদা করে দিয়েছে। অনেক দিন ধরে আমরা এখানে আছি। ওই সাধু বাবা আমাদেরকে দিয়ে অনেক কাজ করায়, আর ওই লোকটা অনেক শয়তান। আমাদেরকে বিক্রি করবে বলে এখানে নিয়ে এসেছে। আমাদেরকে এখান থেকে নিয়ে চলো তোমরা। ওই সাধু বাবা আমাদেরকে শুধু মালে, অনেক মালে। আমি বাবা মায়ের কাছে যাব। লাবণী পল্টু এবং তিতলির কথা শুনে বুঝতে পারে যে গোলাপসা বাবা আসলেই একটা ভণ্ড লোক। সে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করার পাশাপাশি বাচ্চাদের চুরি করে বিক্রি করে। শুধু তাই নয়, সে মানুষের মনের আশা পূরণ করার অজুহাতে অনেক মহিলারও জীবন নষ্ট করেছে। লাবণী খুব রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে। মধুমিতা দেবী সবটা জানার পর আর এক মুহূর্ত দেরি করে না। সে পুলিশকে ফোন করে সেখানে ডাকে। পুলিশ সেখানে এসে গোলাপসা বাবা এবং তার শিষ্যা ঝুমঝুমকে গ্রেপ্তার করে। আপনাদের অনেক ধন্যবাদ এরকম একটা ভণ্ড লোককে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। জানি না এই ভদ্রলোক আরো কত বাচ্চার জীবন নষ্ট করেছে, কিন্তু এখন এই বাচ্চা দুটোর বাবা মাকে খুঁজে বের করতে হবে। এই যে তোমরা বলো তো তোমাদের বাবা মায়ের নাম কি? 1 বছর ধরে সাধু বাবার কাছে বন্দী থাকার ফলে পল্টু এবং তিতলি তাদের বাড়ির অ্যাড্রেস ভুলে গিয়েছিল। আর তাছাড়া তাদের উপর অনেক অত্যাচার করার ফলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তাই তারা তাদের বাবা মায়ের নামও ঠিকঠাকভাবে বলতে পারছিল না, আর বাড়ির অ্যাড্রেস বলা তো দূরের কথা। আচ্ছা, তোমরা কি তোমাদের বাবা মায়ের ফোন নাম্বারটা বলতে পারবে? না, ফোন নাম্বার তো জানি না আমি। আচ্ছা, তোমাদের বাবা মা দেখতে কেমন সেটাও তো বলতে পারবে না মনে হয়। তোমাদের কাছে তো কোনো ছবিও নেই বলে মনে হয়, তাই না? অফিসার, এরা ছবি কোথায় পাবে? আর দেখছেন না এদের অবস্থা কেমন হয়েছে। এরা আপনার প্রশ্নের উত্তর দিতেও ভয় পাচ্ছে। আমার মনে হয় এদেরকে একটু সময় দিতে হবে। আপনারা বাচ্চা দুটোকে মানসিকভাবে সুস্থ হওয়ার একটু সুযোগ দিন, তারপর না হয় ওদের ভালো করে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বরং এটা করাই এখন ভালো হবে। ঠিক আছে, আমি বাচ্চা দুটোকে নিয়ে গেলাম। ওদের আপাতত অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করতে হবে। অফিসার বাবু, এরা তো এখন অনেক ছোট, আর এরা যদি এখন অনাথ আশ্রমে থাকে তাহলে তো এরা আরো বেশি ঘাবড়ে যাবে। এখন এদের বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন। আপনি যদি বলেন এদের আমরা কিছুদিনের জন্য আমাদের বাড়িতে রাখতে পারি, ওরা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমরা ওদের খুব খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আর হ্যাঁ, আপনাদের নাম আর অ্যাড্রেসটা লিখে দিন, আর কালকে একবার আপনারা থানায় আসবেন। আমরা তাহলে বাচ্চা দুটোকে আপনাদের দিয়ে দিলাম। লাবণী ও তার শাশুড়ি মা সেখান থেকে পল্টু ও তিতলিকে বাড়িতে নিয়ে আসে। পল্টু ও তিতলি বাড়িতে আসতেই তাদের বাড়ি আলোকিত হয়ে ওঠে। তাদের জীবন যেন আনন্দ ও সুখে ভরে ওঠে। লাবণী খুব আদর যত্ন করে পল্টু ও তিতলিকে নিজের হাতে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। লাবণী খুবই খুশি ছিল। মা, আমাদের যদি এদের মতো বাচ্চা থাকতো তাহলে কতই না ভালো হতো বলুন। বৌমা, তুমি চাইলেই পল্টু আর তিতলি তোমার বাচ্চা হয়ে যেতে পারে। বৌমা, আমার মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ইচ্ছা পূরণ করার জন্য এদেরকে আমাদের জীবনে পাঠিয়েছে। শোনো বৌমা, আমরা পল্টু আর তিতলিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। আমরা দূরে কোথাও অন্য শহরে চলে যাব, আর এদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু মা, পুলিশ যদি ধরে ফেলে তখন কি হবে? রাকেশ, তুমি কিছু বলছো না কেন? তুমি কি চাও বলো? লাবণী, আমার মনে হয় মা আমাদের ঠিক বলছে। পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা অনেক দূরে চলে যাব। চলো, আর দেরি করো না, আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। পল্টু আর তিতলিকে আমরা অনেক ভালোবাসা দেব। এরা তো এখন অনেক ছোট, এরা এদের বাবা মায়ের কথা ভুলেও যাবে। এভাবে রাকেশ ও তার পরিবার পল্টু ও তিতলিকে নিয়ে অন্য শহরে চলে যায়। তারা পল্টু ও তিতলিকে অনেক ভালোবাসা দিতে থাকে।
পল্টু ও তিতলি দুজনেই লাবণী ও রাকেশকে নিজেদের বাবা মা ভেবে নিয়েছিল। পল্টু ও তিতলি বড় হলে তারা তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে গিয়েছিল, আর সেখানেই তারা ফেঁসে যায়। বুঝলাম, আপনারা অপরাধী। আমি আপনাদেরকে পুলিশের হাতে তুলে দেব। ওই যে পুলিশ এসেও গেছে। পুলিশ অফিসার সেখানে এলে রাকেশ ও তার পরিবারকে দেখে সে খুব অবাক হয়। আসলে পুলিশ অফিসারটা আর কেউ নয়, মদন বাবুই ছিল। গত 2 মাস আগেই ওই শহরে তার পোস্টিং হয়েছিল। আপনারা এখানে? আপনারা জানেন আমি আপনাদের কত খুঁজেছি। আমি আপনাদের এটা বলার জন্যই খোঁজ করছিলাম যে পল্টু আর তিতলির বাবা মা আর বেঁচে নেই। ওরা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। পল্টু আর তিতলিকে খোঁজাখুঁজি করতে গিয়ে ওদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর আপনাদের তো এমনিও বাচ্চা ছিল না, তাই পরের দিনই আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম এটা বলার জন্যই যে আপনারা চাইলেই পল্টু ও তিতলিকে দত্তক নিতে পারেন। কিন্তু তারপর থেকে তো আমি আপনাদের কোনো সন্ধানই পেলাম না। আপনি সত্যি বলছেন? আপনারা পল্টু আর তিতলিকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না তো? আমরা ওদেরকে দত্তক নিতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। আর এদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চা দুটো আপনাদের সঙ্গে খুব ভালো আছে। এদেরকে নিয়ে আপনারা ভালো থাকবেন। আমরা আসছি। লাবণী এবং তার পরিবার খুবই খুশি হয়। পরের দিনই তারা কোর্টে যায় এবং লাবণী ও তিতলিকে দত্তক নেয়। এই কাজে পুলিশ অফিসার মদন বাবু তাদের সাহায্য করে। দত্তক নেওয়ার পর লাবণী পল্টু ও তিতলিকে স্কুলে ভর্তি করে দেয়। তারপর থেকে তাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।